আজকের গল্প নীলিমাস্ত। কলমে ভাস্কর লাহিড়ী, কণ্ঠে স্নিগ্ধা চক্রবর্তী। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনতে প্রেস করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমরা ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেটা পৌঁছে যায়। আর একটু লাইক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওটা পোস্ট করার জন্য একটু মোটিভেশন বাড়ে। আর একটুখানি কমেন্টস করবেন, যেটার জন্য হাঁ করে বসে থাকি যে কে কমেন্ট করলো, সে কমেন্টটা আমরা পড়বো বলে, আমি পড়বো বলে। কাজেই আপনারা একটু আমাকে একটু কমেন্ট করবেন। আপনারা যদি কোনো অন্য ধরনের গল্প শুনতে চান সেটাও আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, এবং যদি কিছু ঠিক করার কিছু ভুল সঠিক করার কোনো পরামর্শ দেন সেটাও আমি অবশ্যই গ্রহণ করব। কাজেই আপনারা কমেন্ট করবেন, কমেন্টের জন্য বসে থাকি এবং আশা করছি উত্তর নিশ্চয়ই পাবেন আপনারা। আজকের গল্প শুরু করি। নীলিমায় অস্ত্র। গ্রামের নাম জাবরখোল, কিন্তু গ্রামে এমন অদ্ভুত নাম কেন যে কয়েক ঘর বাসিন্দা গ্রামটিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারাও বলতে পারেন। গ্রাম থেকে কিছুটা দূর দিয়েই বয়ে চলেছে স্রোতস্বিনী নদী চন্দনা। ভোরের দিকে যার মিঠে হাওয়ায় সবার শরীর জুড়িয়ে যায়। সে দিগন্ত প্রসারিত শ্যামল মাঠে যখন কচি কচি ধানের চারার ওপর দিয়ে বাতাস প্রবাহিত হয় তখন দারুণ দেখতে লাগে। গ্রামটি আম, জাম, কাঁঠাল, নারকেল, সুপারি, তাল, বট, হিজল, শেওড়া, বেলগাছে ভরা। আমেরও কত জাত, হিমসাগর, চিনিটোড়া, বাবুই ঝোলা, চুকুড়ে, খিরসাপাতি, আরো কত কত নামক আম গাছের ভরা। এর মধ্যে চুকুড়ে আম ছিল মারাত্মক টক, সেই জন্যই সবাই টক ডাল বা চাটনি করে খেত। আর গ্রামে কয়েকটা পুকুর ছিল, সেখানে অঢেল মাছ ছিল, ফলে মাছে ভাতে বাঙালি যে বলা হয় বাঙালিদের তার যথার্থই ছিল। শীতের সময় মাঠে দিগন্ত প্রসারিত সর্ষের গাছে হলুদ রঙের ফুল, সারা জায়গা হলুদ হয়ে থাকতো। উপরে সোনালি আকাশ, সুনীল আকাশ, বাড়তি সৌন্দর্য ছিল। এই গ্রাম থেকে 3 মাইল গেলেই আরেক গ্রাম বাঘুটিয়া, সেইখানে গোপালদের বাড়ি। আর গোপাল পড়াশোনার জন্য তার মামার বাড়ি অর্থাৎ জাবরকোল গ্রামে থাকতো, আর জাবরকোল গ্রামের একমাত্র উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত। জাবরকোলের রায়বাড়ি গ্রামবাসীদের কাছে খুব পরিচিত। তাদের পরিবারের সবাই পরোপকারী বলে গ্রামের সবাই খুব ভালোবাসতেন। তারা গ্রামে অবস্থাপন্ন পরিবার, প্রচুর পরিমাণে জমি, পুকুর, আমবাগান আছে। কালীপদ, তারাপদ, শ্যামাপদ নামক 3 ছেলে ও 1 মেয়ে শৈলবালাকে নিয়ে পরিবারের কর্তা মহেন্দ্রচন্দ্র রায়ের সুখের সংসার। দিনও কাটছিল ঝড়ের গতিতে। পরবর্তীতে মেয়ে শৈলবালার পার্শ্ববর্তী গ্রাম বাঘুটিয়ায় LMF চিকিৎসক যোগেশচন্দ্র লাহিড়ীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়। বাঙালি প্রতিটি বাড়িতে যা হয়ে থাকে, বাড়িতে বিবাহযোগ্য ছেলে বা মেয়ে থাকলে বাবা মারা তাদের বিয়ের বন্দোবস্ত করার উদ্যোগ নেন। এক্ষেত্রেও তাই হলো। মেয়ে মানে শৈলবালা গোপালের মায়ের সাথে পরামর্শ করে তার বাবা মহেন্দ্রচন্দ্র রায় পাত্রী খুঁজতে থাকেন বড় ছেলে কালীপদকে বিয়ে দেওয়ার জন্য। কিছুদিন খোঁজার পর এক মেয়ে মহেন্দ্রচন্দ্র রায়ের পছন্দ হয়, তাকেই কালীপদর সাথে বিয়ে দেওয়া হয়। মেয়েটির নাম নীলিমা। দিনে দিনে নীলিমার ব্যবহারে মহেন্দ্রচন্দ্র রায় এতটাই মুগ্ধ হন যে নীলিমা ছাড়া তারা এক মুহূর্তও চলতো না। বউ নয়, নিজের মেয়ের মতোই নীলিমাকে দেখতেন তিনি। পক্ষান্তরে পুত্রবধূ নীলিমাও মহেন্দ্রচন্দ্র রায়কে তার বাবার মতোই ভালোবাসত। নীলিমা বাড়িতে সবার মন জয় করলেও শাশুড়ির মন কিছুতেই পায়নি। বস্তুত তার শাশুড়ি তার প্রশংসা করার চেয়ে নিন্দাই বেশি করতেন, সেটাও বাবার মহেন্দ্রচন্দ্র রায়ের আড়ালে। এমন করে ঘটনা প্রবাহ চলতে থাকে। গোপালের মা শৈলবালা সবার দিদি ছিল। নীলিমা বাঘুটিয়াতে গোপালদের বাড়িতে এলে তখন শৈলবালাকে তার প্রতি শাশুড়ির এমন ব্যবহারের কথা বলতো, আর শৈলবালা কথা গোপালের মামার বাড়িতে কেউই ফেলতে পারতো না। অনেকদিন গোপালের দিদিমার সাথে নীলিমার পক্ষ ঝগড়া হয়েছে তাও তার মা নিজের ব্যবহার পাল্টাননি। বউয়ের প্রতি ঈর্ষা শাশুড়ির দিনে দিনে বেড়েই চলছিল। শাশুড়ির ঈর্ষান্বিত হওয়ার কারণ একটাই, বউ সুন্দরী ও শিক্ষিতা। সে গ্রামের মেয়েও নয়, সে
থাকতো, তার কাকার বাড়ি কটকে, এবং সেখানেই সে শহরেই সে মানুষ। কাজে সে তাকে যখন গ্রামে বিয়ে দেওয়া হয় তখন স্বাভাবিকভাবেই গ্রামের যে নিয়ম কানুন কাজ কর্ম সেগুলোর সাথে সে পরিচিত ছিল না, তাই শাশুড়ি আরো বেশি রেগে যেত, এবং তিনি শ্বশুরেরও খুব প্রিয় ছিলেন। ততদিনে তার কোল আলো করে দুটি কন্যা সন্তান এসে গেছে, তারা আধো আধো বুলিও টলমলো পায়ে বাড়ি মাত করে রাখে। কালের নিয়মে তারাও কিছুটা বড় হয়েছে তখন। একদিন বাড়িতে ঢেকিতে পার দিতে গিয়ে মুহূর্তের অসাবধানতায় ঢেকি নীলিমার ডান হাতের মধ্যম আঙ্গুলের গোড়ায় আঘাত করে, ও কিছুটা থেতলে যায়। শাশুড়ি তা দেখে নিতান্ত দায় সারা গোছে বলে ওঠেন, কিছুই হয়নি, আমাদের কত আঘাত পেতাম, তোমার তো তার তুলনায় কিছুই নয়, দুবার থেতো করে কাপড়ে বেঁধে ওই জায়গায় লাগিয়ে দাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। নীলিমা অন্ধবিশ্বাসের সাথে তাই করে। 2-3 দিন চলে যায়, ব্যথা কমে না নীলিমার, শেষে জায়গাটা ফুলে উঠতে থাকে। ধীরে ধীরে যন্ত্রণা বাড়ে বই কি কমে না, আসলে ঢেকির চাপে আঙ্গুলের ওই জায়গায় কালো কালশিটে পড়ে যায়। তখনও শাশুড়ি যদি ডাক্তার দেখাতেন নীলিমাকে, তাহলে বেঁচে যেতে, বাঁচিয়ে নিতে পারতেন। নীলিমার আঙ্গুলের ওরকম অবস্থা দেখে তার মন কাঁদেনি। তিনি বলেন প্রদীপের সলতে দিয়ে ওই জায়গায় ছ্যাঁকা দিতে। ব্যথা কিন্তু কমলো না, নীলিমার উত্তরোত্তর বেড়েই চলল। শ্বশুর মহেন্দ্র রায় জমি সংক্রান্ত কাজে সদরে ছিলেন সেই সময়, তিনি বাড়িতে থাকলে হয়তো নীলিমার এমন অবস্থা হতো না। এর মধ্যেই নীলিমার ওই আঘাতপ্রাপ্ত আঙ্গুলটি ফুলে ফুলে পুরো ফুলে উঠতে থাকলো, কালো হতে শুরু করলো, সাথে তীব্র যন্ত্রণা। তারপরেও শাশুড়ির কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। এর মধ্যেই নীলিমার শ্বশুর তার সদরের কাজ সেরে বাড়িতে ফিরে এসেছেন। এসেই তিনি নীলিমার খবর নিতে নীলিমার হাতের ওরকম অবস্থা দেখে তার 3 পুত্র স্ত্রীকে তীব্র ভর্ৎসনা করেন এবং গোপালকে বলেন তার বাবাকে ডেকে আনতে। তখন তারিণী ডাক্তার নামে গ্রামে একজন পাশ করা ডাক্তার ছিলেন। তিনি নাকি খাকি রঙের হাফ শার্ট ও হাফ প্যান্ট, হাঁটু পর্যন্ত খাকি রঙের মোজা, কালো জুতো, মাথায় খাকি রঙের টুপি ও সাদা রঙের ঘোড়ায় চড়ে গ্রামে রুগী দেখতে আসতেন। গায়ের রং ছিল কালো, বাজখাই গলার স্বর। গোপালকে তার দাদু বলে দিয়েছিলেন পারলে তারিণী ডাক্তারও যেন আসে। গোপাল বাড়িতেই তার মা ও বাবাকে ঘটনা ও মামির হাতের অবস্থা বলতেই তারা সাথে সাথেই চলে আসে। ও নীলিমাকে দেখে চমকে ওঠে। পরে যখন গোপালের মামা জিজ্ঞাসা করেছিল গোপালের বাবার কাছে কেমন দেখলেন নীলিমাকে, ঘটনাচক্রে তারিণী ডাক্তার দূরের কোন গ্রামের রোগী দেখতে গিয়েছিলেন, তাই তিনি আসতে পারেননি। গোপালের বাবা কঠিন গলায় বলেছিলেন, বউকে তো মেরেই ফেললে বিনা চিকিৎসায়। কালীপদ উৎকণ্ঠা ভরা গলায় কালীপদ নীলিমার কি হয়েছে জিজ্ঞাসা করায় গোপালের বাবা বললেন, হাতের আঙ্গুলে আঘাত পাওয়ার জন্য ও সময় মতো ডাক্তার না দেখানোর জন্য ওই জায়গায় গ্যাংগ্রিন হয়ে গেছে, পুরো তালুতে ছড়িয়ে পড়েছে এবং তা ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসবে। আক্রান্ত স্থান কেটে দিলেও আর নীলিমাকে কোনো চিকিৎসকই বাঁচাতে পারবে না। তাই হলো, 2 দিন পরেই নীলিমা প্রবল বিকার সহ প্রবল জ্বরে আক্রান্ত হলো। হাতের কালো অংশ বাড়তে বাড়তে হাতের তালু কনুই ছাড়িয়ে কাঁধে উঠে এলো, এবং নীলিমার কোনো জ্ঞানও ছিল না। সবাইকে কাঁদিয়ে শেষে সে চিরবিদায় নিল। তার দেহ রেখে গেল তার পুরো সংসার এবং ছোট্ট ছোট্ট 2টি মেয়েকে। সঙ্গে তার একটি সদ্যজাত মেয়েও ছিল, যে মেয়েটির বয়স তখন 20-21 দিন হবে। তার দেহটা উঠোনে শুইয়ে রাখা হয়েছিল। হঠাৎ মহেন্দ্রচন্দ্র রায় বলেন, আমাকে একটা ছাতা দাও, সবাইকে চমকে দিয়ে। সবাই হয়তো ভেবেছিল ওনার বয়স হয়েছে আর রোদের যা তাপ, তাই উনি ছাতা চাইছেন। তারাপদ একটা ছাতা এনে দিল ওনার হাতে। তারপরেই সবাইকে চমকে দিয়ে মহেন্দ্রচন্দ্র রায় সেই ছাতা নিয়ে চলে গেলেন সেই দিকে যেখানে নীলিমার দেহকে উঠোনে শোয়ানো আছে। তারপর নীলিমার দেহের পাশে বসে ছাতা মেলে ধরলেন, চিৎকার করে বলে উঠলেন, দেখো এই রোদে আমার মেয়ের মুখ শুকিয়ে যাচ্ছে, তাই তো আমি ছাতা দিয়ে ঢেকে দিলাম ওর মুখখানি, পাছে রোদ না লাগে বলেই। ডুকরে কেঁদে উঠলেন, তুই শান্তিতে ঘুমা, আর আমাকেও তোর সাথে নিয়ে যা মা, তোকে ছাড়া আমি থাকবো কেমন করে।
কালীপদটা জোর করে তার বাবা অর্থাৎ মহেন্দ্রচন্দ্র রায়কে সরিয়ে নীলিমার দেহ নিয়ে শ্মশানে দাহ করার উদ্দেশ্যে বেরিয়ে গেল। পরবর্তী 20 দিন মহেন্দ্রচন্দ্র রায় সমানে সবাইকে বলতেন, নীলিমা এখানেই আছে, আমার সামনে ঘুরছে, আমাকে নিয়ে যাবে, ওর সাথে বলেছে। এই 20 দিন তিনি তার বউয়ের ওপর এতটাই ক্রুদ্ধ হয়ে উঠলেন যে তিনি বউকে তার ঘরে আসা তো দূরে কথা বলতেই বারণ করে দিলেন। শুধু কাঁদতেন আর বলতেন, আমার ঘরের লক্ষ্মী চলে গেছে, যার জন্য সেও আমার কাছে মৃত। বাড়ির আর সবাই ভেবেছিল নীলিমাকে খুব ভালোবাসতেন বলে তিনি প্রবল শোকে এমন কথা বলছেন। 21 দিনের দিন খুব সকালে তিনি ঘুম থেকে উঠলেন। তারপর প্রাত্যহিক সব কাজ সারলেন স্বাভাবিকভাবেই। সকালের জলযোগে সেদিনকার মেনু ছিল লুচি, বেগুন ভাজা, আম। তিনি 1 টুকরো আম, 2টি লুচি ও 8খানা বেগুন ভাজা খেলেন। তারপর তিনি ছেলেদের নিজের ঘরে ডাকলেন। 3জনই তার ঘরে এলে বড় ছেলেকে তার বিষয় আশয় টাকা সব বুঝিয়ে দিলেন। কালীপদ জিজ্ঞাসা করেছিল, কেন তিনি বিষয় আশায় তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, কেনই বা দেরি করা যাবে না? এর উত্তরে স্মিত হেসে মহেন্দ্রচন্দ্র রায় বলেছিলেন, অনেকটা পথ পাড়ি দিতে হবে এবার, আর সময় নেই। তারপরেই বললেন, 3 ভাইরা মিলেমিশে থাকবে, আর তারাপদকে তোমরা দেখে রাখবে, এই কথা দাও। কালীপদ, তুমি সবার বড়, তাই তোমাকেই এই দায়িত্ব নিতে হবে। 3 ভাই একসাথে সম্মতি জানাতেই মহেন্দ্রচন্দ্র রায় খুব খুশি হলেন। তার চোখে মুখে প্রসন্ন ভাব ফুটে উঠল। তিনি তার ছেলেদের বললেন, এবারে আমি একটু ক্লান্ত বোধ করছি, একটু শোবো, তোমরা আমাকে বিছানায় শুইয়ে দাও। আর হ্যাঁ, যাবার সময় তোমরা আমার দরজাটা বন্ধ করে দিয়ে যাও। 3 ছেলে বাবার কথা মতো বাবাকে ধরে তার বিশাল মেহগিনি খাটের পালঙ্কে শুইয়ে দিল। 2 ঘন্টা পর ছোট ছেলে শ্যামাপদ কি দরকারে বাবার ঘরে গিয়েছিল। আচমকাই তার প্রবল চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে এসে দেখলো বিছানায় মহেন্দ্রচন্দ্র রায়ের প্রাণহীন দেহ পড়ে আছে। মুখে তার তখনও সেই স্মিত হাসিটি লেগে আছে। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে।